হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা যশোর বোর্ড 2024 সালে আসা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন সমাধান করব। তোমাদের এই যশোর বোর্ড 2024 সালের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 1 নম্বর সৃজনশীলটা, যেটা হচ্ছে আরিফ ট্রেডার্সের বেশ চমৎকার একটা প্রশ্ন। এতে চালানে প্রেরিত পণ্য, বকেয়া বেতন এবং বিক্রয় বা ফেরত শর্তে পণ্যের মতো গুরুত্বপূর্ণ অ্যাডজাস্টমেন্ট আছে। তাই এই অঙ্কটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই তোমরা চালানে প্রেরিত পণ্য এবং বিক্রয় বা ফেরত শর্তে পণ্য প্রেরণের মতো কিছু ট্রিকি সমন্বয়, যা তোমাদের পরীক্ষায় প্রায় কনফিউজ করে দেয়। আমি খুব সহজভাবে ধাপে ধাপে প্রতিটি ক্যালকুলেশন বুঝিয়ে দিব, যাতে পরীক্ষার হলে তোমাদের এই ধরনের প্রশ্ন দেখলে নির্ভয়ে তোমরা সমাধান করতে পারো। তো চলো শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আরিফ ট্রেডার্সের একটা রেওয়া মিল দেওয়া আছে। তো রেওয়া মিলের প্রত্যেকটা হিসাবগুলো আমরা পড়ি। প্রারম্ভিক মজুত পণ্য 37,500 টাকা, পণ্য ক্রয় ডেবিট 1,50,000 টাকা, বিক্রয় 2,65,000 টাকা, বেতন 10 মাসে টাকা দেওয়া হয়েছে 30,000 টাকা, বাকি 2 মাসের টাকা বকেয়া। পণ্য ফেরত ডেবিট পাশে পণ্য ফেরত ডেবিট পাশে বিক্রয় ফেরত 2500 টাকা, ক্রেডিট পাশে ক্রয় ফেরত 5,500 টাকা। মূলধন ক্রেডিট পাস 65,000 টাকা, বিজ্ঞাপন খরচ 7,000 টাকা, নগদ তহবিল 5,000 টাকা, চালানে প্রেরিত পণ্য 750 টাকা, আসবাবপত্র 1,50,000 টাকা, 6% ঋণপত্র 50,000 টাকা, আর প্রাপ্য হিসাব 12,500 টাকা, প্রদেয় হিসাব 9,750 টাকা। তাহলে এই ছিল আমাদের রেওয়া মিলের হিসাব সমূহ। এবার আমরা সমন্বয়তে চলে যাই। সমন্বয় 1 নম্বরে বলেছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা, ক্রয় মূল্য 27,000 টাকা। 2 নম্বরে বলেছে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা, মোট বিজ্ঞাপন খরচের 1/3 অবলোকন করতে হবে। 3 নম্বরে বলেছে চালানে প্রেরিত পণ্য 1,000 টাকায় বিক্রয় করা হয়েছে, চালান প্রাপকের কমিশন 5%। এখানে একটু খেয়াল করবা, 1,000 টাকা বলে না, 1,000 টাকায়, মানে যে পরিমাণ টাকায় 1,000, এটাই আমরা করব কি বিক্রয় হিসেবে ধরে নিব। 4 নম্বর সমন্বয়তে বলেছে বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য 5,000 টাকা মূল্যের পণ্য বিক্রয় হিসেবে গণ্য হয়নি, ক্রয় মূল্য ছিল 4,000 টাকা। ঠিক আছে, এবার আমরা সরাসরি ক নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। চালানে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব 1 নং প্রশ্নের সমাধান। ক নাম্বার শিরোনামটি হবে চালানে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। আমরা আমাদের একটা হিসাব বিজ্ঞানের সাধারণ সব বিবরণ টাকা টাকা ঘরটি টানলাম। এবার আমরা শুরুতেই লিখব চালানে প্রেরিত পণ্য বিক্রয় 1,000 টাকা। সেই টাকাটা আমরা 3 নম্বর সমন্বয় থেকে সরাসরি নিয়ে এসেছি। এরপর এখান থেকে আমরা কি করব, প্রতিনিধির কমিশন বাদ দিব। তো প্রতিনিধির কমিশন আমাদের পরবর্তী লাইনেই ছিল, চালান প্রাপকের কমিশন 5%। তাহলে আমরা পণ্য বিক্রি করেছি 1,000 টাকায়, সেই 1,000-এর 5% আমরা কি করব, প্রতিনিধি কমিশন হিসেবে চার্জ যদি করি তাহলে আমাদের আসে 50 টাকা। তাহলে আমাদের চালান প্রতিনিধির নিকট প্রাপ্য, সেটা কত টাকা হবে, 950 টাকা। এই 950 টাকার মধ্যে আমাদের দেখো রেওয়া মিলে চালানে প্রেরিত পণ্য বা যে পরিমাণ পণ্য আমরা ক্রয় করেছিলাম সেটা ছিল 750 টাকা, আমাদের ক্রয় মূল্য ছিল। তাহলে আমরা যদি 950 টাকার মধ্যে যদি আমাদের যে পরিমাণ পণ্য ক্রয় মূল্য বা চালানে প্রেরিত পণ্যটা বিয়োগ করে দেই, তাহলে আমাদের কত টাকা আসে, 750 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের চালানে প্রেরিত পণ্যের লাভ দাঁড়াবে 200 টাকা। তো আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো, এটা আমরা কিভাবে সমাধানটা করেছি। এবার আমরা খ নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। খ নাম্বারে বলেছে 31/12/2023 তারিখে সমাপ্ত বছরের মোট মুনাফা নির্ণয় করো। বিশদ আয় বিবরণী তৈরি করব, কিন্তু শুধু মোট মুনাফা পর্যন্ত বের করব। তো শুরুতেই আমরা প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী অবশ্যই আংশিক লিখব। 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এই লাইনটা লিখব। তারপর আমরা শুরুতেই বিক্রয় টাকাটা নিয়ে আসবো। তো বিক্রয় আমাদের রেওয়া মিলেই দেওয়া ছিল, ক্রেডিট পাশে 2,65,000 টাকা নিয়ে আসলাম। সেটার সাথে আমরা কি করবো, ফেরত বাদ দেবো। ফেরত দেখো আমাদের রেওয়া মিলে ডেবিট পাশে ছিল 2500 টাকা, এটা আমার বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরত 2500 টাকা যদি আমি বিয়োগ করি তাহলে আমাদের আসে 2,62,500 টাকা। এরপর আমরা আরেকটা সমন্বয়তে যাব, সেটা 4 নম্বর সমন্বয়তে। এখন আমরা দেখব
4 নম্বর সমন্বয় বলেছে বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত 5,000 টাকা মূল্যের পণ্য বিক্রয় হিসাবে গণ্য হয়নি, ক্রয় মূল্য ছিল 4,000 টাকা। তার মানে হচ্ছে আমার একটা পণ্য, সেটা আমি বিক্রি করেছিলাম, সে বিক্রয় করার পর সেটা আমার ফেরত এসেছে, কিন্তু সেটাকে আমি হিসাবভুক্ত করতে আমি ভুলে গিয়েছি। সাধারণত যদি আমরা কোনো পণ্য বিক্রি করার পর সেটা ফেরত আসে, সেক্ষেত্রে আমরা বিক্রয় থেকে বাদ দিব এবং আমার যে গ্রাহক সেই টাকাটা কমিয়ে দিব বা প্রাপ্য হিসাব থেকে কমিয়ে দিব। ঠিক আছে? তো এখানে আমরা সেই কাজটাই করব যে বাদ ফেরত শর্তে প্রেরিত পণ্য 5,000 টাকা বিক্রয় ফেরতের সাথে বাদ দিয়ে দিয়েছি। এর জন্য আমাদের নিট বিক্রয় দাঁড়াবে হচ্ছে 2,57,500 টাকা। তাহলে আমার এইচটিসি বন্ধুরা, আমরা কিন্তু নিট বিক্রয় বের করেছি। এবার আমরা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করব। তো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? শুরুতেই শিরোনাম দিব বিক্রিত পণ্যের ব্যয়, এরপর লিখবো প্রারম্ভিক মজুত পণ্য 37,500 টাকা লিখবো। এরপর আমরা আমাদের পণ্য ক্রয় রেওয়া মিল থেকে 1,50,000 টাকা সরাসরি আনবো। তার সাথে তার সাথে হচ্ছে আমরা ক্রয় ফেরত বাদ দিব। তাহলে আমরা হচ্ছে ক্রয় ফেরত বাদ দিব হচ্ছে 5,500 টাকা। তো 5,500 টাকা নিয়ে আসলাম, তাহলে বিয়োগ করে পাই হচ্ছে 1,44,500 টাকা। এবার এটার সাথে আমরা করব কি, সমন্বয় 2 নম্বর সমন্বয়তে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা বিয়োগ করব। তো বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা বিয়োগ করলে তাহলে আমাদের নিট বিক্রয় দাঁড়াচ্ছে হচ্ছে নিট ক্রয় তাহলে আমার নিট ক্রয় দাঁড়াবে হচ্ছে 1,42,500 টাকা। এখন যদি আমি দুইটা টাকা প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয় যোগ করি তাহলে আমার আসবে 1,80,000 টাকা। এবার খেয়াল করো, আমরা এবার কি করব, আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যেটা 1,80,000 টাকা এসেছে তার সাথে আমরা সমাপনী মজুত পণ্য 25,000 টাকা বাদ দিব। কিন্তু যেহেতু আমার গ্রাহক আমার কাছ থেকে যে পরিমাণ পণ্য আমি বিক্রি করেছিলাম সেটা আমাকে ফেরত দিয়েছে এবং সেই ফেরতের হিসাবে টাকা আমি হচ্ছে লিখি নাই, আর সে কারণে কি হয়ে গেছে আমার সে বিক্রিত পণ্য সেই বিক্রয়কৃত পণ্য কিন্তু ফেরতকৃত পণ্য কিন্তু আমার মজুদ হিসেবে থেকে গেছে। তো যে পরিমাণ পণ্য আমি বিক্রি করেছিলাম সেই ফেরতের টাকা যেহেতু আমি হিসাবভুক্ত করি নাই কোনো জায়গাতে, তো সেটা ক্রয় মূল্য কিন্তু দেওয়া ছিল 4,000 টাকা। তো এই যে ক্রেতার নিকট মজুদ বা যে পরিমাণ পণ্য আমি ফেরত নিয়ে এসেছি যেটা আমি হিসাব রাখি নাই, সেই হিসাবটা আমি যদি এখন 4,000 টাকা নিয়ে আসি তাহলে আমার প্রতিষ্ঠানের সম্পূর্ণ বছর শেষে মজুদ দাঁড়াবে হচ্ছে 29,000 টাকা। এখন এই 1,80,000 টাকার সাথে আমি যদি 29,000 টাকা বাদ দেই তাহলে আমার দাঁড়াবে বিক্রিত পণ্যের ব্যয় আসবে হচ্ছে 1,51,000 টাকা। তাহলে আমাদের নিট বিক্রয় ছিল কত? 2,57,000 টাকা, 2,57,500 টাকা। আর আমার বিক্রিত পণ্যের ব্যয় এসেছে 1,51,000 টাকা। এখন আমি যদি নিট বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে আমার মোট মুনাফা আসবে হচ্ছে 1,06,500 টাকা। তো আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বার প্রশ্নতে যাব, সেটা হচ্ছে আমাদের বলছে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো, এর মধ্যে আমাদের নিট লাভও দিয়ে দেওয়া আছে, তার মানে আমি সম্পূর্ণটা তৈরি করব। তো শুরুতে লিখবো প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থা বিবরণী, নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত, শিরোনাম দিব সম্পদ সমূহ, চলতি সম্পদ। তো চলতি সম্পদের শুরুতে আসবে নগদ তহবিল। নগদ তহবিল রেওয়া মিল থেকে সরাসরি টাকা নিয়ে আসলাম 5,000 টাকা। এরপর আমরা প্রাপ্য হিসাব 12,500 টাকা আনবো। যেহেতু আমি আগেই বলেছি যে আমি একটা পণ্য বিক্রি করেছিলাম সেটা আমার গ্রাহক ফেরত দিয়েছে, আর সেই ফেরতের টাকা আমি যদি হিসাব করি নেই, তো সেক্ষেত্রে আমি যদি এখন হিসাব করি বা সমন্বয় করি তাহলে আমাকে আমার গ্রাহকের হিসাব থেকেও বাদ দিতে হবে 5,000 টাকা। তাহলে আমার নিট প্রাপ্য হিসাব হচ্ছে 7,500 টাকা। এরপর আমি সমাপনী মজুত পণ্য নিয়ে আসবো। সমাপনী মজুত পণ্য সমন্বিত ছিল 25,000 টাকা। আর যে পরিমাণ পণ্য আমি বিক্রয় ফেরত হিসাবে পেয়েছি সেটা হিসাব যেহেতু রাখি নাই, সেটা ক্রয় মূল্য ছিল 4,000 টাকা, কারণ আমি বিক্রি করি নাই, প্রতিষ্ঠানের মজুদ হিসাবে থেকে গেছে বা অবিকৃত থেকে গেছে। যেহেতু আমার অবিকৃত পণ্য হিসেবে থেকে গেছে সেক্ষেত্রে আমি 2টা টাকা যোগ করি, তাহলে আমার সমাপনী মজুত পণ্য আসবে 29,000 টাকা। আর ক নাম্বারে আমি কিন্তু জ্বালানি প্রতিনিধির নিকট প্রাপ্য, ঠিক আছে, 950 টাকা পাবো। তো সেই টাকাটাও আমরা কি করব, আমরা সম্পদ হিসেবে দেখিয়ে লিখে ফেলবো। তাহলে আমাদের 3-4টা টাকা যদি যোগ করি তাহলে আমাদের মোট চলতি সম্পদ হচ্ছে 42,450 টাকা আসবে। এরপর আমরা বের করব হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল আসবাবপত্র 1,50,000 টাকা, সরাসরি লিখে দিলাম, তৃতীয় কলামে বসিয়ে দিব। এরপর আমরা বের করব অলীক সম্পদ। অলীক সম্পদ হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন বের করব। তো কিভাবে বের করতে হবে? প্রথমে বিলম্বিত বিজ্ঞাপন লিখব, এরপর হচ্ছে আমাদের বিজ্ঞাপন খরচ ছিল 7,000 টাকা, সেটা লিখব।
তার সাথে আমাদের ২ নম্বর সমন্বয়তে ছিল বিনামূল্যে পণ্য বিতরণ ২,০০০ টাকা। এর কারণে আমার বিজ্ঞাপন খরচ বাড়বে। আমি আমার খরচ যদি বাড়িয়ে দিই তাহলে আমার আসে হচ্ছে ৯,০০০ টাকা। এই ৯,০০০ টাকা হচ্ছে আমার বিজ্ঞাপন খরচ। এই খরচের মধ্যে ৩ ভাগের মধ্যে ১ ভাগ হচ্ছে আমার খরচ আর বাকি ২ ভাগ হচ্ছে বিলম্বিত। এর জন্য আমি কি করব, ২ দিয়ে গুণ করেছি আর ৩ দিয়ে ভাগ করেছি। তাহলে আমার বিলম্বিত বিজ্ঞাপন বা অগ্রিম বিজ্ঞাপন দাঁড়াবে হচ্ছে ৬,০০০ টাকা। তাহলে এখন যদি আমরা মোট চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অলীক সম্পদ ৩টা টাকা যোগ করি, তাহলে আমার মোট সম্পদ দাঁড়াবে হচ্ছে ১,৯৮,৪৫০ টাকা। তাহলে আমাদের এক পাশ আমরা বের করেছি। এবার আমরা হচ্ছে আরেকটা পাশ দায়সমূহ মালিকানা সত্ত্বের ঘরটা বের করব। তো শুরুতেই লিখবো হচ্ছে চলতি দায়। তো চলতি দায়ে আমরা আমাদের শুরুতেই নিয়ে আসবো বেতন ১০ মাস ৩০,০০০ টাকা দেওয়া ছিল, আমি আগেই বলেছিলাম যে ১০ মাসের টাকা দেওয়া আছে, বাকি ২ মাসের টাকা দেওয়া নেই। কারণ আমরা সাধারণত কোনো একটা বছর ১ বছরের জন্য প্রস্তুত করি, ১২ মাসের জন্য প্রস্তুত করি। ১০ মাসের দেওয়া আছে, ২ মাসের দেওয়া নেই। সেই ২ মাসের টাকাটা নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? ১০ মাসের টাকা দেওয়া ছিল ৩০,০০০ টাকা, ২ মাসের যেহেতু দেওয়া নেই সেটার জন্য ২ দিয়ে গুণ করব। আর ১০ মাসের টাকা যেহেতু দেওয়া আছে ১০ দিয়ে ভাগ করব। তাহলে আমাদের বকেয়া টাকা ২ মাসে পেয়ে যাব হচ্ছে ৬,০০০ টাকা। এরপর আমরা ঋণপত্রের সুদ বের করব। তো ঋণপত্রের সুদের দিকে খেয়াল করো, আমাদের বছর কিন্তু ২৩ সালের, কিন্তু ঋণ নেওয়া হয়েছিল ২২ সালের। এর জন্য আমরা কি করব, এই যে আমাদের সুদের টাকা, এটা আমরা একদমই ২২ সালের টাকাটা আমরা হিসাব করব না, আমরা ২৩ সালের সম্পূর্ণ ১ বছরের টাকা হিসাব করব। সেজন্য ৫০,০০০-এর ৬% হবে হচ্ছে ৩,০০০ টাকা। সেই টাকাটাই সরাসরি লিখে দিব। এরপর আমাদের চলতি দায়ের মধ্যে আসে হচ্ছে প্রদেয় হিসাব ৯,৭৫০ টাকা, সেটাও আমি লিখে দিলাম। এখন যদি আমি ৩টা টাকা যোগ করি তাহলে আমার মোট চলতি দায় আসবে হচ্ছে ১৮,৭৫০ টাকা। এখন আমি হচ্ছে বের করব দীর্ঘমেয়াদী দায়। এটা আমার রেওয়া মিলে সরাসরি দেওয়া ছিল ৫০,০০০ টাকা, আমি সরাসরি লিখেও ফেলবো। এরপর আমি বের করব মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন ক্রেডিট পাশে ছিল ৬৫,০০০ টাকা, লিখে ফেললাম। নিট মুনাফা প্রশ্নে দেওয়া ছিল, এই টাকাটাই সরাসরি নিয়ে আসবো। তাহলে আমার মালিকানা সত্ত্ব দাঁড়াবে হচ্ছে ১,২৯,৭০০ টাকা। এখন আমি যদি এখন আমি মোট চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মালিকানা সত্ত্ব যোগ করি তাহলে আমার দাঁড়াবে হচ্ছে ১,৯৮,৪৫০ টাকা মোট দায় ও মালিকানা সত্ত্ব। তো দেখতেই পারতেছো আর্থিক অবস্থা বিবরণী আমার সম্পদ পাশ এবং দায় ও মালিকানা সত্ত্ব পাশ উভয় পাশে কিন্তু একই টাকার অঙ্ক হয়ে কিন্তু অঙ্কটি হয়ে গিয়েছে। তো আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো।